প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর জিওগ্রাফি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর সম্পূর্ণ নতুন প্রশ্নের উত্তর। যে প্রশ্নে তোমাদের বাড়িতে পরীক্ষা হবে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়ে গেছি বন্ধুরা। তাই দেরি না করে ঝটপট তোমরা খাতা কলম বের করে নাও আর এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রশ্নের উত্তরগুলো। প্রথমে দেখে নাও, এখানে 9টি এমসিকিউ আছে, 9 মার্ক। অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো অপশন গ গিরিখাত। তোমরা সম্পূর্ণ বাক্যে লিখবে এইভাবে উত্তর। অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো গ গিরিখাত। 1-2, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো বার্গস্রুন্ড। অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা সম্পূর্ণ বাক্যে কিন্তু উত্তরটি লিখবে। ঠিক দেখো আমি যেভাবে লিখে দিয়েছি উপরে। 1-3, ঠিক জোড়াটি নির্বাচন করো। খ পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। 1-4, ঠিক জোড়াটি নির্বাচন করো। দেখো এখানে বালিয়াড়ি বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয়। 1-5 নম্বর প্রশ্ন দেখে নাও, ক্রান্তীয় চিরহরিতরণ্যের উদ্ভিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো অপশন গ উত্তর উদ্ভিদের ডালপালা একসঙ্গে যুক্ত হয়ে চাঁদোয়া সৃষ্টি করে। 1-6 নম্বর প্রশ্ন দেখে নাও, অতি বিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো উত্তর ঘ ইজ দ্য রাইট অ্যান্সার সিকিম। 1-7 নম্বর প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার বালিয়াড়ি। 1-8 নম্বর প্রশ্ন দেখো, ঠিক জোড়াটি নির্বাচন করো। উত্তর গ উত্তর দেখে নাও, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিত বৃক্ষ মেহগনি। 1-9 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও, ভারতের রুড় বলা হয় খ দুর্গাপুরকে। দেখো 2 দাগে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। 3টি আছে, 3 মার্ক। বায়ুর ঘর্ষণ প্রক্রিয়ায় বালি ও পলি কণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। 2-2, কাশ্মীর উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। 2-3, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। 3 দাগে দেখো, বাক্যটি সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখো। 3 মার্ক, প্রত্যেকটিতে 3 করে 3। 3-1, নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হলো মন্থকূপ। ঠিক। 3-2, ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়। উত্তর ভুল। 3-3, শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ। এটিও ভুল। তাহলে ঠিক ভুল ভুল। এবার দেখে নাও, স্তম্ভ মেলাতে হবে। এখানে 4টি প্রশ্ন আছে স্তম্ভে, এই 3টি প্রশ্ন আছে 3 মার্ক। 3টি প্রশ্ন 3 মার্ক। 4-1, বিশুদ্ধ কাঁচামাল। উত্তর তুলা। 4-2, মালাবার উপকূল। উত্তর হবে কয়াল। 4-3, হিমবাহ। উত্তর হবে ক্রেভাস। এবার দেখো এখানে 5 দাগে 4টি প্রশ্ন আছে, 2 করে 8। 6 দাগে 3টি প্রশ্ন আছে, 3 করে 9 এবং 7 দাগে 3টি প্রশ্ন আছে, 5 করে 15। প্রথম দেখো 5-1, পলল বেজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়? উত্তর, পলল বেজনী পর্বতের পাদদেশে সৃষ্টির কারণ, পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমিতে নেমে আসে তখন ভূমির ঢাল হঠাৎ কমে যায়। নদীর বহন ক্ষমতা ও স্রোতের বেগ উভয়ই হঠাৎ কমে যায়। ফলে নদী উপত্যকায় নদীবাহিত শিলাখণ্ড, পলি, বালি, নুড়ি, কাকর প্রভৃতি জমতে থাকে। কালক্রমে 3 কোণ বিশিষ্ট শঙ্কু আকৃতির পলি গঠিত ভূমি বা পলল বেজনীর সৃষ্টি হয়। তাহলে উদাহরণ দেখে নাও, গঙ্গা নদীর সমভূমি প্রবাহে হরিদ্বার ও ঋষিকেশের কাছে বহু পলল বেজনী দেখা যায়।
পাশের 2 নম্বর প্রশ্ন দেখে নাও। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তর, দক্ষিণ ভারতের অধিকাংশ পূর্ব বাহিনী বা বঙ্গোপসাগরে পতিত নদীগুলির মোহনায় বদ্বীপ থাকলেও পশ্চিম বাহিনী বা আরব সাগরে পতিত নদীগুলির মোহনায় কোনো বদ্বীপ নেই। এর কারণ দেখে নাও। 1, অধিকাংশ নদী ক্ষুদ্র বলে নদীর জলে পলি কম থাকে। 2, নর্মদা ও তাপ্তি অপেক্ষাকৃত বড় নদী, কিন্তু এই নদী দুটির মোহনাতেও বদ্বীপ নেই, কারণ নদী দুটির স্রোত খুব বেশি, ফলে নদীর মুখে পলি সঞ্চিত হয়ে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ সৃষ্ট হয় না। 3 নম্বর পয়েন্ট দেখে নাও। নদী দুটির উপনদীর সংখ্যাও কম, ফলে পলি বালি ও নদীর জলে কম আসে। 4 নম্বর পয়েন্ট দেখে নাও। কাম্বে উপসাগরের যে অংশে নদী দুটি এসে মিশেছে সেখানে সমুদ্রের তলার ঢাল খুব বেশি, ফলে পলি সঞ্চিত হয় না। এবার পাশের 3 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও। অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তর, ভূপৃষ্ঠে যে সীমারেখার নিচে বরফ গলে যায় বা যে সীমারেখার উপর বরফ গলে না তাকে হিমরেখা বলে। ঋতুভেদে হিমরেখার উচ্চতার পার্থক্য হয়। শীতকালে বায়ুর উষ্ণতা হ্রাস পাওয়ার ফলে হিমরেখা কিছুটা নিচের দিকে নেমে যায়, একে অস্থায়ী হিমরেখা বলে। ভূপৃষ্ঠে যে উচ্চতার ওপর বরফ কখনো গলে না তাকে স্থায়ী হিমরেখা বলে। হিমরেখার অবস্থান অক্ষাংশ, ভূমির ঢাল, ভূমির উচ্চতা, ঋতু পরিবর্তন প্রভৃতি প্রাকৃতিক কারণের উপর নির্ভর করে। ভূপৃষ্ঠে উচ্চ অক্ষাংশে বায়ুর উষ্ণতা কমে, কারণ অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ঘটে। এই কারণে বিভিন্ন অক্ষাংশে সমুদ্র সমতলে বায়ুর উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায়। উচ্চ অক্ষাংশ বিশিষ্ট অঞ্চলে হিমরেখা সমুদ্র সমতলে অবস্থান করে, কিন্তু অক্ষাংশের মান যত কমে হিমরেখার উচ্চতা তত বৃদ্ধি পায়। 4 নম্বর প্রশ্ন দেখে নাও। ভারতের জলবিভাজিকা উন্নয়নের 2টি উদ্দেশ্য লেখো। নিষ্কাশনী রেখা বরাবর নির্দিষ্ট অঞ্চলে বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণের জন্য বিভিন্ন কাঠামো নির্মাণ করা, যা প্রকল্পের বিভিন্ন জায়গায় জলের সমবন্টন ঘটাবে। 2 নম্বর পয়েন্ট দেখে নাও। পরিবেশ বান্ধব অবস্থা তৈরির জন্য কর্ষণযোগ্য জমিতে শস্য উৎপাদনের ব্যবস্থাপনা এবং অকর্ষণযোগ্য জমিতে উদ্যান ফসল চাষ, বনায়ন, সামাজিক বনায়ন, ভূমি ও জল সংরক্ষণের উপযোগী বিভিন্ন গুল্ম, ঘাস, বাঁশ, শিম্বি গোত্রীয় উদ্ভিদ লাগানোর ব্যবস্থা করা এবং উচ্চতা ভিত্তিক ঢালু জমিতে সবুজ বেড়া ও সবুজ আচ্ছাদনযুক্ত ঢালের আড়াআড়ি বাদ দেওয়ার কাজ। এরপর 3 নম্বর পয়েন্ট দেখো, প্রাকৃতিক ভারসাম্যতা পুনরুদ্ধার করা। 4 নম্বর, অনুর্বর পতিত জমিকে ভূমিক্ষয় থেকে বাঁচিয়ে বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে পুনরুজ্জীবিত করা। 5 নম্বর পয়েন্ট, বৃষ্টি নির্ভর এলাকাকে বিভিন্ন বিপর্যয় যেমন খরা, বন্যার প্রভাব থেকে রক্ষার উদ্যোগ। বন্ধুরা, তোমরা বেশি পয়েন্ট লেখার দরকার নেই, 3টি পয়েন্ট লিখবে। এখান থেকে অনেকগুলো পয়েন্ট করেছি। ঢালু জমিতে বিভিন্ন ধরনের চাষাবাদ পদ্ধতির দ্বারা বহমান জলের গতিবেগ কমিয়ে ভূমিক্ষয় রোধ এবং মাটি ও জল সংরক্ষণ। 7 নম্বর পয়েন্ট, বৃষ্টি নির্ভর এলাকা এবং সেচযুক্ত এলাকার মধ্যে বৈষম্য দূর করা বা কমানো। 8 নম্বর পয়েন্ট আর বলছি না, এখান থেকে মাত্র 3টে পয়েন্ট তোমরা লিখো। এবার দেখে নাও 6 নম্বর প্রশ্ন ও তার উত্তর। ধাপ চাষ 6-এর 1 নম্বর প্রশ্ন। ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব? উত্তর, ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করার উপায়গুলি সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে দেখে নাও ধাপ চাষ।
পার্বত্য অঞ্চলে পাহাড়ের ঢাল বরাবর সিঁড়ির মতো ধাপ কেটে চাষ করার পদ্ধতিকে ধাপ চাষ বলা হয়। এই ধাপ চাষের ফলে পাহাড়ের ঢাল বরাবর বৃষ্টির জল অতি দ্রুত নিচে গড়িয়ে যেতে পারে না, সেজন্য মৃত্তিকা ক্ষয় কম হয়। 2 নম্বর দেখো, ফালি চাষ। মাঝারি ঢালু পাহাড়ি অঞ্চলে পাহাড়ের ঢাল বরাবর সমান্তরালে সারিবদ্ধভাবে পরপর শস্যের চাষকে ফালি চাষ বলে। যে সমস্ত অঞ্চলে জমিগুলি সমানভাবে একই দিকে বিস্তৃত, সেই সমস্ত স্থানে মৃত্তিকা ক্ষয়রোধের অন্যতম পদ্ধতি হল ফালি চাষ। এবার দেখো, সমোন্নতি রেখা বরাবর চাষ। সমোন্নতি রেখা বরাবর চাষ। সমোন্নতি রেখা বরাবর চাষও পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে অনেক দূর পর্যন্ত বিস্তৃত পাহাড়ি অঞ্চলে সমান উচ্চতাযুক্ত অঞ্চলগুলি চিহ্নিত করে সেই ঢাল বরাবর বাঁধ নির্মাণ করা হয়। এইভাবে সমোন্নতি রেখা বরাবর নির্মিত দুটি বাঁধের মধ্যবর্তী স্থানে জল সঞ্চয় করে চাষ করার পদ্ধতিকে সমোন্নতি রেখা বরাবর চাষ বলে। এই সমোন্নতি রেখা বরাবর চাষে বাঁধ দিয়ে মৃত্তিকা ক্ষয়কে ব্যাপক আকারে রোধ করা সম্ভব হয়। এবার দেখে নাও 6-এর 2 নম্বর প্রশ্ন ও তার উত্তর। নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো নিম্নলিখিত পয়েন্টের ভিত্তিতে। দেখো, অবস্থান, আকৃতি মানে উপত্যকার আকৃতি, আর সৃষ্টির প্রক্রিয়া। তোমরা এই সৃষ্টির প্রক্রিয়া উপরে লিখবে, তারপর তোমরা লিখবে এই অবস্থান, তারপর উপত্যকার আকৃতি। এইভাবে তোমরা কিন্তু পরপর লিখবে। আমি যেটা একবার নিচে লিখেছি। দেখো, প্রথমে অবস্থান সম্পর্কে আলোচনা করি। ভূপৃষ্ঠের প্রায় সর্বত্র দেখা যায় নদী উপত্যকা। হিমবাহ উপত্যকা দেখে নাও, শুধুমাত্র উচ্চ অক্ষাংশ ও সুউচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়। উপত্যকার আকৃতি। আকৃতি দেখে নাও, উপত্যকার আকৃতি। পার্বত্য অঞ্চলে ইংরেজি ভি ও আই আকৃতির হয়। পার্বত্য অঞ্চলে ইংরেজি ভি ও আই আকৃতির হয়। কি হয়? উপত্যকার আকৃতি। আর পার্বত্য অঞ্চলে ইংরেজি ইউ আকৃতির হয়। সৃষ্টির প্রক্রিয়া দেখো, কিছুটা খাড়া ও গভীর এবং ক্রমশ অগভীর ও প্রশস্ত হয়। এগুলি অমসৃণ ও চকচকে হয়। এবার দেখো, হিমবাহ উপত্যকা অত্যন্ত খাড়া, গভীর এবং সর্বত্র একই রকম থাকে। এগুলি খুবই মসৃণ ও চকচকে হয়। 6-এর 3 নম্বর প্রশ্ন দেখে নাও, হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? উত্তর, ভারতের উত্তরে বিশাল আকার প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে নানাভাবে নিয়ন্ত্রিত করে। 1. শৈলক্ষেপ বৃষ্টি। জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সুউচ্চ হিমালয় পর্বতে বাধা পেয়ে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমিতে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। 2. শীতল বায়ুকে বাধা প্রদান। হিমালয় পর্বত শীতকালে সাইবেরিয়া থেকে আগত প্রবল শীতল বায়ুর হাত থেকে ভারতকে রক্ষা করে। 3 নম্বর পয়েন্ট দেখে নাও, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। উত্তর পশ্চিম দিকে হিমালয়ের বিশেষ রূপ বক্রতার জন্য পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পূর্ব দিকে বেশি ছড়াতে পারে না। 4 নম্বর পয়েন্ট দেখে নাও, বৃষ্টিপাত ও তুষারপাত। এই অঞ্চলে অল্প উচ্চতা বিশিষ্ট স্থান সমূহে বৃষ্টিপাত হয় এবং অধিক উচ্চতা বিশিষ্ট স্থান সমূহে তুষারপাত হয়। 5 নম্বর পয়েন্ট দেখো, মৌসুমী বায়ুর নিয়ন্ত্রক। হিমালয় পর্বত ভারতের মৌসুমী বায়ুর গতিপথ নিয়ন্ত্রণ করে। এবার দেখে নাও 7-এর 1 নম্বর প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও, মানে চিত্র সহ। উত্তর, হিমবাহ ক্ষয় কাজে যে সকল পদার্থ সৃষ্টি হয়, হিমবাহ ক্ষয় কাজে যে সকল পদার্থ সৃষ্টি করে
হিমবাহ ক্ষয় কাজে যে সকল পদার্থ সৃষ্টি করে সেগুলি পর্বত ও পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। হিমবাহ নিজে এবং জলধারার সাথে মিলিতভাবে কাজ করে পদার্থের সঞ্চয় ঘটায়। হিমবাহের সঞ্চয় কাজে সৃষ্ট ভূমিরূপ গ্রাবরেখা। দেখো হিমবাহ ক্ষয়জাত পদার্থগুলিকে হিমবাহের সাথে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়। এরূপ সঞ্চয়কে গ্রাবরেখা বলে। অবস্থানের ভিত্তিতে গ্রাবরেখা বিভিন্ন প্রকারের। প্রথমে দেখো পার্শ্ব গ্রাবরেখা। হিমবাহ পদার্থকে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ার সময় দুই পাশে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাবরেখা হলো পার্শ্ব গ্রাবরেখা। প্রান্ত গ্রাবরেখা। দেখো হিমবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায় সেখানে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট হয় প্রান্ত গ্রাবরেখা, মানে ক্ষয়িত পদার্থ। ঠিক আছে, এবার দেখো ভূমি গ্রাবরেখা। হিমবাহের তলদেশে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাবরেখা হলো ভূমি গ্রাবরেখা। অবিন্যস্ত গ্রাবরেখা। হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত গ্রাবরেখা হলো অবিন্যস্ত গ্রাবরেখা। বলয়ধর্মী গ্রাবরেখা। দেখো বলয় আকারে মানে আংটির আকারে সঞ্চিত গ্রাবরেখা হলো বলয়ধর্মী গ্রাবরেখা। স্তরায়িত গ্রাবরেখা। সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে স্তরায়িত গ্রাবরেখা বলে। এবার দেখো বিভিন্ন প্রকার গ্রাবরেখার একটু মানে তোমরা যে মেন যে গ্রাবরেখাগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাবরেখা তার চিত্র দেখে নাও। এখানে দেখো বিভিন্ন প্রকারের গ্রাবরেখা। পার্শ্ব, এখানে প্রান্ত গ্রাবরেখা দেখতে পাচ্ছ, মাঝখানে মধ্য গ্রাবরেখা এবং বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ যে পার্শ্ব গ্রাবরেখা, দুই পাশে যে গ্রাবরেখা সৃষ্টি হয়েছে। এবার দেখো 7-2, ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়? এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। উত্তর, ভারতের কফি উৎপাদনে অধিকাংশ দক্ষিণ ভারতের নীলগিরি পার্বত্য অঞ্চলে কেন্দ্রীভূত। এছাড়া ভারতের কর্ণাটক প্রথম, কেরল দ্বিতীয়, তামিলনাড়ু তৃতীয়, এই তিনটি রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয়। তাহলে হয়ে গেল উত্তর। তোমরা আরও একটু লিখতে পারো। এছাড়াও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আরাকু ভ্যালি উপত্যকায় কফি উৎপাদিত হয়। কর্ণাটক রাজ্যে দেশের মোট কফি উৎপাদনে 3/4 উৎপাদিত হয়। এতটা লেখার দরকার নেই, সর্বাধিক কফি উৎপাদিত হয় এই পর্যন্ত লিখলেই হবে। তোমরা জাস্ট এই পর্যন্ত লিখবে, এটুকু লিখলেই কিন্তু উত্তর কমপ্লিট হয়ে যাবে এই বক্সের ভিতর যেটুকু লিখলাম। তারপর এর সঙ্গে আর একটা অংশ আছে এই প্রশ্নে, 7-2 প্রশ্নে। দেখো এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। প্রথমে দেখো জলবায়ু কফি চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু উপযোগী। তাহলে দেখো জলবায়ু, এখানে কোলন চিহ্ন দেবে তোমরা, ঠিক এইভাবে। জলবায়ু কফি চাষের জন্য উষ্ণ আর্দ্র জলবায়ু উপযোগী। এক, উষ্ণতা 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কফি চাষের পক্ষে আদর্শ। উঁচু জমিতে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও নিচু জমিতে 20 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে গ্রড লেখা হয়েছে, তোমরা সেন্টিগ্রেড লিখবে, উষ্ণতা কফি চাষের জন্য আদর্শ। বৃষ্টিপাত 150 থেকে 250 সেমি বৃষ্টিপাত কফি চাষের জন্য প্রয়োজন হয়। গাছের ফল ধরার জন্য নিয়মিত বৃষ্টিপাত প্রয়োজন হয়। এবার দেখো আর্দ্রতা ও কুয়াশা, এখানে কিন্তু কোলন চিহ্ন দেবে। আর্দ্রতা ও কুয়াশা কফি চাষের বৃদ্ধিতে সাহায্য করে, কফি গাছের বৃদ্ধিতে সাহায্য করে। এই জন্য সামুদ্রিক আর্দ্রতায় দক্ষিণ ভারতের কফি চাষ ভালো হয়। পরের পয়েন্ট, সূর্য কিরণ দেখে নাও। কফি পাকার জন্য এবং সংগ্রহ করার সময় প্রখর সূর্য কিরণ যুক্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার প্রয়োজন হয়। তুষারপাত ও ঝড়, দেখো তুষারপাত ও ঝড় কোলন চিহ্ন দেবে এখানে, ঠিক আছে। তাহলে তুষারপাত ও ঝড় কফি গাছের ক্ষতি করে, তাই ঝড় ও তুষারপাত মুক্ত আবহাওয়ার প্রয়োজন হয়। এবার দেখো 2, মৃত্তিকা মৃদু অম্লধর্মী হিউমাস সমৃদ্ধ ও লৌহ পটাশযুক্ত উর্বর
উর্বর লাল দোআঁশ পটাশযুক্ত লাল দোআঁশ মৃত্তিকা কফি চাষের জন্য আদর্শ। জমির প্রকৃতি দেখো, গাছের গোড়ায় জল দাঁড়ালে কফির ক্ষতি হয়, তাই পাহাড়ি ঢালু জমি কফি চাষের জন্য উপযোগী। দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে এই জন্য কফি চাষ ভালো হয়। ছায়া প্রদানকারী বৃক্ষ দেখে নাও, প্রত্যক্ষ সূর্যকিরণ কফি চাষের পক্ষে ক্ষতিকর, তাই কফি বাগানগুলিতে কলা, ভুট্টা প্রভৃতি ছায়া প্রদানকারী বৃক্ষ লাগানো হয়। এরপর 7-এর 3 নম্বর প্রশ্ন দেখে নাও, ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো। উত্তর, ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি হল: 1. অপরিকল্পিত নগরায়ন। জনসংখ্যা বৃদ্ধির চাপে ভারতের শহরগুলি অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পাচ্ছে। 2. শহরমুখী প্রবণতা। উন্নত জীবনযাত্রা ও নানা সুযোগ সুবিধার আশায় মানুষের গ্রাম থেকে শহরমুখী হওয়ার প্রবণতা বাড়ছে। এর ফলে শহরে জনবিস্ফোরণ ও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। 3 নম্বর পয়েন্ট দেখো, পরিকাঠামোর অভাব। সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় বসতি, পরিবহন, স্বাস্থ্য, জল নিকাশি, শিক্ষা প্রভৃতি নানা পরিকাঠামোগত সমস্যা দিনে দিনে বাড়ছে। 4 নম্বর পয়েন্ট, বস্তির প্রসার। গ্রাম থেকে আগত বিপুল সংখ্যক মানুষের প্রয়োজনে শহরে বস্তির বৃদ্ধি ঘটছে। 5 নম্বর পয়েন্ট, বিদ্যুৎ। প্রয়োজনের তুলনায় বিদ্যুতের ঘাটতি ভারতের বেশিরভাগ শহরের উল্লেখযোগ্য সমস্যা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।